প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার গতকালকে কক্সবাজারের উখিয়ায় প্রায় ১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন। এই ১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারের বেশ কিছু তাৎপর্য রয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী বছরের মধ্যে তাদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে। এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব, পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করব। আলোচনার শিরোনাম রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসির উদ্দিন আহমেদ, সামাজিক এবং নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দৈনিক দেশ রূপান্তর, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। প্রথমে আপনার কাছেই জানতে চাই, জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন রোহিঙ্গাদের যে তহবিল রয়েছে সেই তহবিলের কাটছাটের একটা নাটকীয়তা চলছে উন্নত দেশগুলো থেকে, তার প্রভাব রয়েছে এই শরণার্থী শিবিরে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? জাতিসংঘের মহাসচিব গুতেরেস যে বাংলাদেশে এসেছেন ৪ দিনের সফরে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এবং বিশেষ করে বাংলাদেশের যে একটা অত্যন্ত বড় সংকট বাংলাদেশ যে দীর্ঘদিন ধরে ফেস করছে রোহিঙ্গা সংকট, সেটার জন্য। এবং আপনারা খেয়াল করে থাকবেন যে আজকে ৩য় দিন অতিবাহিত হচ্ছে। উনি গতকালকে প্রায় সারাদিনই কক্সবাজারে ছিলেন, সেখানে ১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ওনারা ইফতার করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। এটা প্রতীকী অর্থে এটার নানা ডাইমেনশন আছে। একটা হচ্ছে তাদের সঙ্গে সহমর্মিতা, তাদেরকে সহযোগিতা করার যেই বিষয়টা জাতিসংঘ এর মধ্যে দিয়ে এটা প্রকাশ করলো, এবং আরেকটি এর মধ্যে দিয়ে কতগুলি বিষয় উঠে এসেছে। প্রথমে আমি বলি যে জাতিসংঘ মহাসচিব দেখেন বাংলাদেশের রোজার মধ্যে এসেছেন, এবং উনি নিজেও আপনারা খেয়াল করে থাকবেন যে উনি পাঞ্জাবি পরেছেন। পাঞ্জাবি পরে উনি সেই তার কক্সবাজারে উনি অতিবাহিত করেছেন, ইফতারে মাহফিলে উনি যোগদান করেছেন। তো এই যে বিষয়টা, এটার গুরুত্ব অনেক বেশি। আমরা বেশ অনেক বছর ধরে যে ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশ করার পরে আমরা যে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, এই গত কয়েক বছর কিন্তু এটা ১২ লক্ষ মতো হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু ক্রমাগত বাড়তেই থাকবে। এটা বাংলাদেশের জন্য একটা পার্মানেন্ট হেডেক যাতে না হয়, বাংলাদেশ বিশেষ করে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা মনে করেন যে দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার। এর আগেও অনেকবার এসব কথা হয়েছে, কিন্তু কার্যকর কিছু হয়নি। এখন যেটা বর্তমান সরকার চায়, বাংলাদেশের মানুষ চায়, তারা তাদের দেশে ফিরে যায়, এবং তারা রোহিঙ্গারাও ফিরে যেতে চায়। এবং জাতিসংঘ মহাসচিবের কথার মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে জাতিসংঘ তার যে প্রভাব রয়েছে সে প্রভাবটা কাজে লাগাবে, এবং ডক্টর ইউনূসের পক্ষে এই জিনিসটাকে এগিয়ে নেওয়া অত্যন্ত অনেক সহজ হবে অন্য অনেকের চেয়ে। এই কারণে যে উনি যে গ্লোবাল ব্র্যান্ড, উনি যে একজন প্রধান উপদেষ্টা ছাড়াও ওনার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার যে একটা পরিচিতি আছে, ব্যক্তিগতভাবে ওনার যে কতগুলি যোগাযোগ আছে, সেগুলোকে ব্যবহার করে আমাদের এই সংকটটাকে সমাধান করার জন্য উনি চেষ্টা করছে, এবং জাতিসংঘ মহাসচিব সেটাকে গুরুত্ব দিয়ে এই অনেক ব্যস্ত শিডিউলের মধ্যে বাংলাদেশে এসেছে। তো কাজেই, এবং উনি আরেকটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন যে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার ব্যাপারে কাটছাট হয়ে অনেক নামিয়ে আনা হয়েছে, এবং এতে একটা বড় ধরনের সংকট দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সেটাতে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। তা কাজে দুইটা বিষয়, একটা হচ্ছে যে এই সহায়তাটা অব্যাহত রাখা এবং তাদেরকে দ্রুত ফিরিয়ে নেওয়া, এবং এইটার জন্য কার্যকর এখন জাতিসংঘ মহাসচিব উনি ওনার বক্তব্য রেখেছেন, উনি ওনার বক্তব্য দিতে, কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে অন্যান্য স্টেক হোল্ডাররাও জড়িত। যেমন চীনের একটা প্রভাব আছে এখানে, আপনি জানেন মিয়ানমার। তারপরে মনে করেন বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো আছে, এই ব্যাপারে প্রধান উপদেষ্টা সহ আমি মনে করি এটা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করা উচিত। নিশ্চয়ই ঐক্যমত আছে, সবাই চায় তাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন, সেইটা যাতে করা যায়। এবং চীন আছে এখানে, ইন্ডিয়ারও একটা স্টেক আছে, ইন্ডিয়াও আছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে। কারণ আপনি জানেন যে মিয়ানমারের যে বর্তমান যেসব সংকট তৈরি হচ্ছে, আপনি জানেন যে অর্ধেকেরও বেশি আপনার আরাকান বিদ্রোহীরা দখল করে ফেলেছে। তো সেখানে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, এবং আমাদের মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, সেখানেও আমরা ঝুঁকিতে আছি, এবং এটা নিয়ে রোহিঙ্গাদেরও নানা ধরনের ইনভলভমেন্টের কথা নানা সময় শোনা যায়। তা আমাদের কথা হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখার জন্য নানা ধরনের
প্রচেষ্টা নেওয়া হচ্ছে, কিন্তু ১০-১২ লক্ষ মানুষকে কিন্তু একটা জায়গায় আটকে রাখা বা পার্টিকুলার কিছু জায়গার মধ্যে আটকে রাখা খুব ডিফিকাল্ট। আর অনেকেই নানাভাবে অনেক আপনার কি বলে পাসপোর্ট করে চলে গেছে বা চলে যাচ্ছে, বা মনে করেন তারা অনেকে এনআইডিও করে ফেলছে, এরকম কত শোনা যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো যদি এরকম তারা যদি মানুষের সঙ্গে মিশে যায়, তখন হবে কি অনেককে ফেরত পাঠানো একটা মুশকিল হয়ে যাবে, আপনি তো বের করাই মুশকিল হয়ে যাবে। তো কাজেই এখন যে জিনিসটা সবচেয়ে বড়, জাতিসংঘের এই যে সহযোগিতার যে বিষয়টা, সেটাকে কাজে লাগানো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই পারবেন সেটা করতে। যদি পারে উনি করে, এবং উনি আগামী ২৬ তারিখে চায়না যাচ্ছেন, এই চীনের একটা এখানে বড় একটা ভূমিকা দরকার আছে। এই সবগুলি বিষয়, এবং আরও যারা আন্তর্জাতিক যারা মানে যারা যেসব শক্তিগুলি এটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরকেও কূটনৈতিকভাবে এবং নানাভাবে আপনার কনভিন্স করতে হবে যে তাদেরকে ফিরিয়ে নিতে হবে। আর মিয়ানমারের উপর মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি, সেখানেও যেমন আরাকান আর্মি আবার সামরিক জান্তার আছে, কারণ সামরিক জান্তা যারা আগে ক্ষমতায় ছিল এখনও আছে, তারা কিন্তু কখনো এটা চায় নাই। কিন্তু কাজে ওই জায়গার মধ্যেও বাংলাদেশের একটা অনেকগুলো স্টেক হোল্ডার আছে, এবং ওই জায়গায় যারা এদেরকে ফিরিয়ে নিতে চায়, এবং আজ অনেকে বলেছে, এরা বাংলাদেশের পক্ষ থেকে বলেছে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই যে বিষয়গুলি, কারণ এখন যে আরাকান আর্মি যে জায়গাগুলি দখল করে আছে, রোহিঙ্গাদের ইয়েগুলি কিন্তু ওই জায়গার মধ্যে। তো কাজেই এদের সঙ্গে কথা বলতে হবে, কথা বলে একটা সমঝোতা করে একটা কূটনীতির মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো একসাথে করে অতি দ্রুত এটাকে তাদেরকে মানে ফেরত পাঠানোর চেষ্টা করতে হবে। এবং এটা যদি বেশি দেরি হয়ে যায়, তখন হবে কি এমন নতুন নতুন অনেক সমস্যার উদ্ভব হবে, যেগুলো তখন দেখা যাবে যে মূল সমস্যাকে রেখে ওই যে নতুন যে সমস্যাগুলি তৈরি হচ্ছে ওগুলোর দিকে মনোনিবেশ করতে হবে। এটা বাংলাদেশের জন্য খুবই ঝুঁকির কারণ হয়ে যাবে। জনাব নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বোঝা যাচ্ছে যে সরকার চায় যে তাদের একটি নিরাপদ জায়গায় তাদের আরাকান রাজ্যে ফেরত পাঠানো, পাশাপাশি মিয়ানমারের সরকার সেটি চায় কিনা, আমেরিকা চায় কিনা, চায়না চায় কিনা, ভারত চায় কিনা, অনেকগুলো বিষয় উঠে এসেছে। এই সকল স্টেক হোল্ডারদেরকে এক করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব কিনা? গতকালকের যে ইফতারটা ছিল, এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল আমার দৃষ্টিতে। এখানে শুধু ১ লক্ষ মানুষ ইফতার করেছে তা না, সমস্ত পৃথিবীর কোটি কোটি চোখ এই ইফতারের প্রতি আকৃষ্ট হয়েছে, এবং যারা অল্প বিস্তর জানতেন তারাও এই বিষয় নিয়ে নতুন করে আবার ভাবার একটা সুযোগ পেয়েছেন। এটা একটা দিক, এবং এই বিশাল আয়োজনটা করে বাংলাদেশও একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে যে কতখানি এগিয়ে গেছে। ১ লক্ষ মানুষের ইফতার অ্যারেঞ্জমেন্ট করাটা কিন্তু খুব চট্টিখানে কথা না, এবং সেটাখানে দ্যাট হ্যাজ টু বি হেলদি ফুড। এই খাবার অনেক আগে তৈরি করে খাবার খাইয়ে দেওয়া, এবং এরপরে যদি আর কোনো আফটার ইফেক্ট হতো, আপনি জানেন সেখানে তারা খুব ঘনবসতিপূর্ণ একটা বস্তি এলাকার মতো থাকে, প্রায় ১ যুগের বেশি হয়ে গেল। এরকম আয়োজন কখনো তাদের জন্য আসলে ওভাবে কোনো সরকার বা কেউ আগে করেনি, যার জন্য এটার একটা মানবিক দিক, একটা রাজনৈতিক দিক আছে। আর আরেকটা জিনিস আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে, যে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হলো ডক্টর ইউনূস স্থানীয় ভাষায় কথা বলেছেন। তার যেই বক্তব্যটা ছিল সেটা হলো চট্টগ্রামের ভাষায়। উনি ক্লিয়ার, আমার মনে হয় এতটুকু বুঝাতে পেরেছেন যে আমি তোমাদেরই মানুষ, তোমরা আমাদেরই ভাই, আমরা তোমাদের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। সুতরাং আপনি এখন আসি আপনার সেই প্রসঙ্গে, যে তারা কতখানি সম্ভব। তাদের প্রত্যাবর্তনটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভরশীল। তার একটা হলো যে তাদের অপব্যবহার কেউ করেছে কিনা, করছে কিনা বা করবে কিনা। কারণ ওইখানে আপনি আমার সহ আলোচক যেই কথাটা বললেন, যে তাদের এখানে ক্রমাগত থাকলে অনেকগুলো সমস্যা বাড়তে থাকবে। তার একটা অন্যতম সমস্যা হলো যে তাদের শিক্ষা ব্যবস্থা। আমি আগেও এই অনুষ্ঠানে বলেছি যে তারা বাংলাদেশের সিলেবাসও পড়ে না, মায়ানমারের সিলেবাসও পড়ে না। যে শিশুটা জন্মগ্রহণ করেছে এই ক্যাম্পের মধ্যে, তার বয়স এখন 12 থেকে 15, যে 5 বছরে এসেছিল সে থেকে 20 থেকে 25 বছরের যুবক। এই শিক্ষা ছাড়া যেই একটা সম্প্রদায় এরকমভাবে বড় হয়ে উঠলো, তাদের হয়তো কিছু ধর্মীয় শিক্ষা, কিছু অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে, কিন্তু তাদেরকে কর্মক্ষম করার জন্য যুক্তি দিয়ে চলার মতো যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, তারা তো সেটা পায়নি। এই অবস্থার মধ্যে তাদের দিগ্ভ্রান্ত হওয়ার এবং তাদের বিপদে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আমরা এটাও জানি যে তাদের মধ্য থেকে একটা পক্ষ কিন্তু অলরেডি আরাকান আর্মির সাথে যোগ দিয়েছে, আবার তাদের থেকে একটা অংশ মায়ানমার জান্তা সরকার যে টোপ ফেলেছিল যে তোমরা এসে জয়েন করো মায়ানমার আর্মিতে এবং আরাকানদের বিরুদ্ধে অস্ত্র ধরো, তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং ফিরিয়ে নেওয়া হবে। যদিও তারা
আনুষ্ঠানিকভাবে একবার একটা সাক্ষাৎকারে বলেও ছিল, একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে, যে তারা বিষয়টা একেবারে প্রায়োরিটি দিয়ে দেখবে। কিন্তু তারপরেও একটা 12 লক্ষ থেকে 16 লক্ষ মানুষের একটা লোড সাডেনলি নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এত সোজা না। এটা আরাকান গভর্নমেন্ট, আর্মি হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, একটা বিশাল বড় একটা ফ্যাক্টর, এবং তাদেরকে শুধু তো নিয়ে গেলেই হবে না, তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান সব কিছুরই বন্দোবস্ত করতে হবে। এবং এটা যদি তারা ফেরত নিয়ে যায়, তাহলে অনানুষ্ঠানিকভাবে কিন্তু স্বীকার করে নেওয়া হবে যে তারা সেখানে মানবতা বিরোধী অপরাধ করেছে। স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসবে এই অপরাধ কে করেছে, এবং তাদের বিচারের আওতায় আনার বিষয়টিও তখন আন্তর্জাতিকভাবে আরেকটা দাবি উঠবে। এই সব কিছু মিলিয়ে গতকালকের যেই ভিজিটটা হয়েছে, সেটা একদিক থেকে জাতিসংঘ মহাসচিব মানে বিশ্বের বুকে তো ওনার চেয়ে বেশি আন্তর্জাতিকভাবে অ্যাপিল করার মতো প্রাতিষ্ঠানিক ক্ষমতা কারো নাই। তিনি সেই ক্ষমতা বলে সবার কাছে সেটা আবেদন জানিয়েছেন। 1, 2 নম্বর হচ্ছে যেটা যে মার্কিন প্রশাসনের যে নতুন দৃষ্টিভঙ্গি, এতে তো তারা অনেকগুলো ব্যয় সংকোচন নীতির আওতায় অনেক প্রজেক্টে তাদের ফান্ডিং বন্ধ করে দিয়েছে। কিন্তু এই একটা ক্ষেত্র যেখানে তাদের ফান্ডটা এখনো বন্ধ হয়নি, তারা আছে। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসকদের টোটালি আনপ্রেডিক্টেবল, বলা যায় না কখন কি সিদ্ধান্ত নিয়ে বলেছে এপ্রিলে ফান্ড অর্ধেক করে ফেলবে, এবং সেটা নীলও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু হবে না। কারণ হচ্ছে যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করেছেন, তার স্লোগানই ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকার ইন্টারেস্ট সবার আগে দেখতে হবে। এখানে রোহিঙ্গাদের খাওয়ানো পড়ানোর বিনিময়ে আমেরিকা খুঁজবে তার কি স্বার্থ, সে কি পাবে। এখানে আবার একটু আগে যারা করেছে তাদেরকে একেবারেই ভুল বললেও তো করা হবে, অবমূল্যায়ন করা হবে। কারণ যারা রোহিঙ্গাদের এখানে আশ্রয় দিয়েছে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু অনেক কিছু ছিল। তার একটা হলো যে প্রথমত যে চীন এখানে একটা বড় স্টেক হোল্ডার, তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে এই আরাকান রাখাইন অঞ্চলে। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে জানতে চাই, এই যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে আমরা যখন কথা বলছিলাম তখন অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে, আপনিও এর আগে উল্লেখ করলেন সেই বিষয়গুলো। এই সকল বিষয়ের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্টভাবে তাদেরকে প্রত্যাবর্তন করা সম্ভব কিনা, এটি একটি আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে যে তার বক্তব্যটি দিলেন রোহিঙ্গাদের উদ্দেশ্যে, এবং আমরা সারা বাংলাদেশ সারা বিশ্বই সেটি দেখেছে, সেটি চিটাগাংয়ের ভাষায় ছিল। ভাষার কারণটি এই কারণে বলছি যে রোহিঙ্গারা তাদের নিজেদের মানুষ মনে করেছে, যেহেতু তার চিটাগাংয়ের ভাষা অনেকটা বুঝতে পারে। তো নিজের মানুষ হিসাবে, একজন নেতা হিসাবে এরকম বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি প্রথমে দিচ্ছি। সেটা হচ্ছে যে কালকে উনি যখন ওখানে বক্তব্য রাখছিলেন, উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন। এটা আসলে রোহিঙ্গারাও কিন্তু ওই ভাষায় কথা বলে এবং করে, এবং উনি এই যে ওই উপলক্ষটাকে ব্যবহার করে উনি যে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, এটার মধ্য দিয়ে উনি রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশের মানুষকে এবং সারা বিশ্বের মানুষকে এটা বুঝেছে তাদের সঙ্গে একাত্ম করা, যে তোমাদের প্রতি আমরা অনেক সহানুভূতিশীল, আমি তোমাদেরই মানুষ, আমি তোমাদের জন্য, তোমাদের মানবতার জন্য, মানবতার সপক্ষের একজন মানুষ, এটার জন্য যা যা করার আমি আমার সর্বোচ্চটা করব। এটাই হচ্ছে মেসেজ। তো কাজেই সেই জন্য, এবং এটা আমার মনে হয় খুবই অনেকেরই, আমি দেখেছি কালকে এটা দেওয়ার পরে অনেকে আলোচনা করেছেন, এবং অনেকে খুব, আমি ব্যক্তিগতভাবে নিজেও আমার কাছে ভালোই লেগেছে, খারাপ। এবং উনি নিজেও তো চট্টগ্রামের মানুষ, এবং আমি শুনছিলাম যে উনি আসলে চমৎকার, উনি বলছেন যে আমরা এখানে চট্টগ্রামের ভাষায় বলছিলেন যে আমরা এখানে এসেছি আমরা কিছু বলার জন্য না, তোমাদের কথা শোনার জন্য। তো তাদের কথা শোনার জন্য আসছে, মানে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে যে একটা নিজেদের মানে ইয়েতে নিয়ে আসা, এবং তাদের জন্য তারা যদি আমাদের যদি বাংলাদেশ যদি প্রত্যাবর্তনটা করতে পারে, মানে এবং তাদেরকে এদের, কারণ আপনি জানেন যে এই রোহিঙ্গাদের মধ্যে অনেকে নানা ধরনের রিগ্রুপ হয়েছে, এবং এক একজনের এক এক ধরনের মত, এবং এদেরকে অনেকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অনেকে তাদেরকে ব্যবহার করার কতগুলি অপচেষ্টা করছে। তো এই জিনিসগুলি যাতে না হয়, এগুলো একটা হলো এগুলো যারা করে এগুলো শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে রোহিঙ্গারা যাতে তাদের প্রত্যাবর্তনের ব্যাপারে সবাই ঐক্যমত থাকে, এবং তাদেরকে যখন এই ধরনের একটা সুযোগ তৈরি হবে তখন যাতে তারা নির্বিঘ্নে এবং মানে সাহসিকতার সঙ্গে যেতে পারে, সেই জন্য এটা একটা কথা। সেকেন্ডলি হচ্ছে যে এই ক্রাইসিসটা সলভ হবে কিনা। আসলে
ডক্টর ইউনূস যে সরকার ওনার যে মেসেজ, ওনার যে বক্তব্য, আমি মনে করি যে উনি এবং বাংলাদেশের মানুষ মনে করে যে এটার অতি দ্রুত সমাধান হওয়া উচিত। বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের সরকার চায়, সবাই চায়, কিন্তু এখানে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে চীন, যেটা আমি বলছি, এবং তাদের নানা জিও পলিটিক্যাল হিসাব আছে। এই জিও পলিটিক্যাল হিসাবের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনি জানেন বার্মা একটা বিষয় আছে, ভারত। এই ক্ষেত্রে ভারতেরও একটা ইন্টারেস্ট আছে। আপনি জানেন মিয়ানমারে তাদের কিন্তু ভারতের কিন্তু মিয়ানমারে ইনভেস্টমেন্ট আছে এবং সেখানে তাদের ভূ রাজনৈতিক ইন্টারেস্টও আছে। আপনি দেখেন চীন কিন্তু আরাকান আর্মিকেও সহায়তা করে, সামরিক জান্তাদেরকেও সহায়তা করে, এবং আপনি দেখেন চীন কিন্তু বাংলাদেশের বর্ডারে চলে এসেছে। কিন্তু কীভাবে চলে এসেছে? আরাকান আর্মির মাধ্যমে। আরাকান আর্মি তো বাংলাদেশের বর্ডারে, মিয়ানমারের, এবং তাদের মাধ্যমে চীন তো অত্যন্ত, আপনি জানেন বর্তমান বিশ্বের বাস্তবতায় চীন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনার কম্পিট করে সুপার পাওয়ার, প্রথম স্থান দখল করার জন্য। যাই হোক, সেটা অন্য আলোচনা। তো কাজেই চীনের সহযোগিতা লাগবেই। চীনের সহযোগিতাটা যদি বাংলাদেশ যদি আদায় করতে পারে, এবং আমি মনে করি যে কিছুদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা যাবেন, নিশ্চয়ই প্রসঙ্গটা উনি আলোচনা করবেন, এবং এই আলোচনাটা ভালোভাবেই আলোচনা করবেন, যাতে উনি থাকতেই ক্ষমতা থাকতেই এটার একটা দ্রুত এটার প্রত্যাবর্তনটা শুরু, এবং চীনকে যদি কনভিন্স করতে পারে। চীনের এখানে নানা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টগুলি কোন জায়গায় বাংলাদেশ কীভাবে নেগোশিয়েট করতে পারবে, ভূ রাজনৈতিক ইন্টারেস্টের কথা বলছি, সেই জায়গাগুলি বাংলাদেশ নিশ্চয়ই দেখছে। তো কাজে আমেরিকা এবং ভারত তাদের আবার ভিন্ন চিন্তাভাবনা। তো এখানে একটা বড় ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিন্তু। তো কাজে এই জায়গাগুলো বাংলাদেশ কীভাবে অতি দক্ষতার সঙ্গে কূটনীতির মাধ্যমে তাদের, এবং প্রবাসী ইউনূসের যে আপনার গ্লোবাল আন্তর্জাতিক যে ওনার যে গ্রহণযোগ্যতা আছে, উনি প্রধান উপদেষ্টা বাইরেও যে তার যে একটা আলাদা বিষয় আছে, সেই জিনিসটাকে কাজে লাগাইতে হবে। আমি একটু ডক্টর নাসিরউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, এক ধরনের ঢাক গুড় ব্যাপার রয়েছে, সব কথা বলছে কিন্তু কিছু কথা বোধহয় রেখে যাচ্ছে। কেন? নির্বাচন কি ডিসেম্বরে হচ্ছে, কি মনে করেন? নির্বাচন ডিসেম্বরে হচ্ছে কি হচ্ছে না, আসলে এক কথায় এটার উত্তর দেওয়াটা এই মুহূর্তে খুব কঠিন বিষয়। কারণ আমার সহালোচক যেটা বলছিলেন যে সংস্কারের বিষয়টা একটু সমাধান হওয়া উচিত, এবং এটার সমাধানটা কিন্তু খুব সহজে হবে এরকম একটা প্রত্যাশা করা ঠিক না। ছোট্ট দুটো উদাহরণ যদি আমি টানি, একটা ধরেন যে আমি ইয়েটা দেখেছি, যেটা যে ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, নির্বাচন সংস্কার ব্যবস্থা কমিশন যেটা করেছে, 477 পাতার মতো একটা এখানে রিপোর্ট। তার একটা অংশ হলো যে এখন যে এনআইডি যে ইয়েটা আছে, যে তথ্য ভাণ্ডারটা আছে, সেটা স্বাধীন একটা ডেটা কমিশনের কাছে থাকতে হবে। কিন্তু এটার বিরুদ্ধে ইতোমধ্যেই নির্বাচন কমিশনের অধীনস্থ যারা আছেন এনআইডি অনুবিভাগে, তারা সোচ্চার হয়েছেন। আরেকটা উদাহরণ আমি যদি দেই, যে বিসিএস ক্যাডার থেকে কত % তারা আলটিমেটলি লিড নেবেন বিভিন্ন মন্ত্রণালয়ে, সেটা নিয়েও একটা রিকমেন্ডেশন আছে, যেটার পক্ষে এবং বিপক্ষে আমলারা দুই ভাগ হয়ে গেছেন। একটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এই মুহূর্তে এই সমস্ত জটিল বিষয়গুলোর পক্ষে অথবা বিপক্ষে সিদ্ধান্ত দেওয়া চারটিখানে কথা নয়। আর এটা না করে যদি নির্বাচনটা দিয়ে দেয়, তাহলে ডক্টর ইউনূস তো প্রকাশ্যে বলেছেন, তো মানুষ আমাদের নিয়ে হাসবে যে কি বলে আপনারা আসলেন, কি সংস্কার করবেন বলে এতদিন আপনারা বসেছিলেন। আমাদের একেবারে প্রকাশ্য এই যে ছোট্ট একটা উদাহরণ দিই, আবার গুলশানের মতো একটা স্পর্শকাতর ডিপ্লোম্যাটিক এলাকার মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে একেবারে ঘোষণা দিয়ে লোকজন ঢুকলো, তারা নিশ্চয়ই 99 কল করেছিল ওই ফ্ল্যাটে বাকি বাসিন্দা যারা ছিলেন। পুলিশ আসেনি। তারপর যখন পুলিশ আসেনি, তারা ওটা দরজা ভেঙে ভিতরে গেল, তল্লাশি চালালো, এরপর পুলিশ আসলো, এরপর সেনাবাহিনী আসলো। আসার পর স্পটে কিন্তু কাউকে অ্যারেস্ট করেনি, কোনো কিছু করেনি, তাদেরকে সসম্মানে চলে যেতে অ্যালাউ করা হলো। পরবর্তীতে কি হলো, যে যখন একটা জনমত তৈরি হলো যে এটা কেন হবে এই ধরনের ব্যবস্থা, তখন 3-4 জনকে অ্যারেস্ট করা হলো। গুলশানের মতো এরকম জায়গায় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সক্ষমতা, তার ইন্টেলিজেন্স, তার লজিস্টিক, এইটা যদি তার স্ট্যান্ডার্ড হয়, আপনি সেই পুলিশ দিয়ে কি পারবেন কোনো নির্বাচন করতে? আসলে হচ্ছে কি, আমাদের এখানে বাংলাদেশ এখন একটা টার্নিং পয়েন্ট বা নাজুক পরিস্থিতির মধ্যে আছে। আমি এর আগেও বলেছি যে পুলিশের সবচেয়ে বড় অস্ত্র তো হলো তার ইমেজটা,
যে পুলিশের খাতায় আমার নাম উঠে যাবে। একবার আমি আগেও বলেছি যে পুলিশের খাতায় নাম ওঠা মানে তার সরকারি চাকরি হবে না, তার ক্লিয়ারেন্স হবে না, পাসপোর্ট আটকায় যাবে, তার বেনিফিটস বন্ধ হয়ে যাবে, নানা কিছু। এরপরে হলো সেনাবাহিনী। সেনাবাহিনী আমরা তো মাঠ পর্যায়ে কাজ করেছি, সেনাবাহিনীর প্রথমে কিন্তু একটা ধামাকা দরকার হয় এবং এটার জন্য অনেক হয়তো বিচার হবে, মানবাধিকার কর্মীরা কথা বলবেন, সব কিছু করবেন। এন্ড অফ দ্য ডে আপনি সব কিছু তো আপনি যখন সার্জারি প্রয়োজন হবে তখন কিন্তু বন্ড সই একটা দিতে হয় যে এই সার্জারিতে আপনি মারাও যেতে পারেন, তারপরেও কিন্তু আমরা সিগনেচার করে সার্জারির টেবিলে যাই। উদাহরণটা এই জন্য বললাম, সেনাবাহিনী আপনি যখন মাঠে নামাবেন এবং তারা পুলিশের মতো তো সেনাবাহিনী তো মাঠেই রয়েছে, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও রয়েছে, কিন্তু সেনাপ্রধানের তো একটা সুনির্দিষ্ট ডাইরেক্টিভস আছে। আমাদেরকে দেখতে হবে যে তার অ্যাকশনটা কি দেখাচ্ছে। যেহেতু একটা ট্রমার ভিতর দিয়ে আজকে যুব সমাজ এখানে এসছে, তাদের চোখের সামনে এতগুলো মানুষ মারা গেল, ঘরে ঘরে কান্না, যারা গুম হয়ে গেছে তাদের ঠিকানা আমরা দিতে পারছি না, বিচারকরা পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে। এই অবস্থার মধ্যে আপনি যদি আবার নতুন করে হার্ড লাইনে চলে যান, থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে সেটার প্রতিক্রিয়া কী হবে সেটাও কিন্তু ভাবতে হবে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেটা, যে আজকে সেনাবাহিনী ইচ্ছা করলেই কিন্তু তার ভাইয়ের মতো চেহারা, তার আত্মীয় স্বজনের মতো অবয়ব এরকম একটা মানুষের প্রতি ইচ্ছা করলে গুলি ছুটতে পারবে না। আর যখনই আপনার যারা দুর্বৃত্ত, যারা দেশের ক্ষতি চায় বা যারা ইমোশনালি মুভ করে, তারা যখন বুঝে যায় যে সেনাবাহিনী আমাকে হিট করবে না বা পুলিশ আমাকে হিট করবে না, তখন যা তা করতে পারে। আপনি ইউটিউবে দেখেন। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তো দুর্বৃত্তদের ধরতে হবে নাকি? ধরা এক জিনিস, সেটার জন্য অনেক মেকানিজম আছে। তার অন্যতম হলো ইন্টেলিজেন্স, একটা হলো প্রিভেনশন, আর একটা হলো কিউর করা। কিউরের জন্য হচ্ছে যে একেবারে ওভার্টলি আপনার কিছু অ্যাকশনে যেতে হবে, যে সেনাবাহিনী ধরেছে মানে এখনো সেনাবাহিনী যাচ্ছে না। এবং আমি যখন ইয়াং অবস্থায় ছিলাম তখন একটা আমাদের অফিসারের বিচার হয়েছিল, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধরে পুকুরে ডুব দেওয়ানোর কাজটা পর্যন্ত করেছিল গম চুরির জন্য। ওই ইউনিয়নে কিন্তু এখন পর্যন্ত আর গম চুরি হয় না যদি সেনাবাহিনী আসে, এই মানিকগঞ্জের একটা ইউনিয়নে। তো এটা কেন বললাম, যে এটাকে যদি আপনি মানবাধিকারের দৃষ্টিতে দেখেন, বা সে একটা ইয়াং অফিসার ছিল, তার চাকরির বয়স ছিল তখন 1 বছরেরও কম, সে মাঠ পর্যায়ে এটা করে ফেলেছে, এটা ঠিক হয়নি। সেটার জন্য তাকে আবার পরে সামরিক কায়দায় পানিশমেন্টও দেওয়া হয়েছে। কিন্তু একটা কাজ হয়েছে, সেটা হলো সেখানে ওই ইমেজটা তৈরি হয়েছে, যদি আর্মি একবার নামে এবং তুমি যদি ধরা পড়ো, তাহলে কিন্তু ওই কে চেয়ারম্যান, কে মেম্বার, আর কে সৈয়দ বংশ আর কে তালুকদার বংশ, এগুলা দেখা হবে না। সো সাবধান থাকো। জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই অবস্থায় দেখতে চায় কিনা, আবারও এই প্রশ্নটা যদি সময় থাকে আমি ফিরব। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনার সঙ্গে আপনি একটি বিষয় বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য রয়েছে এবং সেই মতৈক্য কিন্তু স্পষ্ট। মতানৈক্য আপনি যদি বলি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা তো সবসময় বলছে দ্রুত নির্বাচনের কথা বলছে, তাদের 31 দফা আছে, তারা এসে সেগুলো 31 দফার আলোকে কাজ করবে তেমনটি বলছেন। এবং পাশাপাশি জামাতে ইসলামীও বোধহয় নির্বাচন এই মুহূর্তেই চাচ্ছেন না, তারা সংস্কারের কথা বলছেন। নতুন রাজনৈতিক যে দলটি এসেছে জাতীয় নাগরিক পার্টি, তারাও সংস্কারের কথা বলছেন এবং পাশাপাশি বলেছেন যে বিচারের আগে, সংস্কার এবং বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে। এইগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে আসলে দুই দিকেই পয়েন্ট আছে। একটা হচ্ছে যে গত 14 সালের পর থেকে তো আসলে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এবং বাংলাদেশের মানুষ এখন দীর্ঘদিন ধরে প্রতীক্ষা আছে যে একটা ভোট দেওয়ার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। নির্বাচন তো হওয়া উচিত, কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে, যেন তেন প্রকারে নির্বাচন করাও কিন্তু উচিত হবে না এবং সম্ভব না। আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন, যে সেটা হচ্ছে যে যাদের পতন হয়েছে, তাদের কিছু কিছু নেতা বা কিছু কিছু কর্মী, তারা হয়তো বিদেশে পালিয়ে গেছে, তাদের অনেক সমর্থক কিন্তু এখানে রয়ে গেছে, এবং তাদের সমর্থকই শুধু না, তাদের অনেক অ্যাক্টিভিস্টও বাংলাদেশে রয়ে গেছে। এবং আপনি খেয়াল করে থাকবেন যে তাদের অবস্থান প্রশাসনে আছে, পুলিশে আছে, সব জায়গায় আছে। তো যে আপনার যারা আইনজীবী, তাদের মধ্যে আছে, সমাজের বিভিন্ন জায়গায় আছে একটা তাদের ইয়ে। তো কাজে তারা দেখেন 15-16 বছর যে বাংলাদেশে যে একটা ধ্বংসের ধার প্রান্তে উপনীত হয়েছে, অনেক
এই যে আপনি বললেন, আমি সেটা কিন্তু একটু যোগ করে একবারও একটি রাজনৈতিক দলের কথা বললেন যে তাদের কর্মী সমর্থক বা তাদের যারা সাপোর্টার রয়েছে তারা সব জায়গায় রয়েছে, সব জায়গা দিয়ে কি তাদেরকে বাদ দেওয়া সম্ভব কিনা বা সেটিও যুক্তিসঙ্গত কিনা? না, সেটা আরেকটা আলোচনা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি আমাকে যে প্রথম প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে তারা, আমরা যে একটা নির্বাচন চাই, আমরা যে সংস্কার চাই, আমরা যে একটা বাংলাদেশ যে একটা পিছিয়ে পড়ে গেল এবং গণতন্ত্রের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের একটা ধ্বংসের ধার প্রান্তে উপনীত হয়েছে, সেটা থেকে যে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় সামনের দিকে যাবে, সেই জিনিসটা তো যারা যারা সমর্থক আছে তারা তো একবারও মাপও চায় নাই, তারা তো ওই জিনিসটা চায় না। তারা যে জিনিসটা চাচ্ছে যে এখন যেসব আন্দোলন হচ্ছে, এখন যে হাসিনা বিরোধী যেই স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে তারা এই সুযোগটা নেবে। এবং বিভিন্ন আন্দোলন আপনি যে দেখছেন যে বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, তারা কিন্তু এটাও রিপোর্ট হচ্ছে, এদের মধ্যে কিন্তু তারা ইনফিল্ট্রেট করে তারা এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করতে, কারণ তারা চায় যে এক ধরনের ঝামেলা তৈরি করে বা কোনো ধরনের ঝামেলা যারা তৈরি করতে চায় তাদের মধ্যে ঢুকে গিয়ে যদি তারা ফায়দা লুটতে পারে, তাদের কামব্যাক করার জন্য তারা এই কাজগুলি করছে। ঝামেলাটা একটু আগুনে তাহলে তাদের জন্য সুবিধা, তাদের অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা। কিন্তু যারা নির্বাচন চায়, বিএনপি সহ জামাত সহ, এখানে এক দুইটা জিনিস, একটা হলো বিএনপি দ্রুত চায়, জামাত এবং যে নতুন যে নাগরিক এনসিপি যেটা হচ্ছে ন্যাশনাল আপনার মানে জাতীয় নাগরিক পার্টি, যেটা তারা একটু দেরিতে চায়। এটার নানা কারণ আছে, আমি সেই কারণের আগে আমি যে কথাটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে তারা কিন্তু এই জায়গার মধ্যে এই ভুলটা করলে কিন্তু বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। বিএনপি সহ জামাত সহ এই ভুলটা মানে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে তাদেরকে একটা ঐক্যমতে পৌঁছতেই হবে এবং তাদের সবার সহযোগিতায় নির্বাচন করতে হবে, সংস্কারটা করতে হবে, আলটিমেট ঐক্যমতে পৌঁছাতে পেরেছে না, এটা করতে হবে। তারা যদি এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা ধারণ করে তাহলে তাদেরকে করতেই হবে কিছু কিছু জায়গায় নিজেদের, না হলে হবে কি, আপনি যদি এই ট্রেন মিস করেন তাহলে আবার কত বছর পরে আবার সেই সুযোগ পাবেন। এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশের জন্য। কাজেই কোনো মতেই এটা উচিত হবে না তারা এই ট্রেনটা মিস করা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে যারা স্টেক হোল্ডার আছে তাদের ডিসেম্বরে হোক জুনে হোক সরকার রাজনৈতিক দলগুলো যদি ঐক্য, এবং আপনি দেখেন একটা ভালো নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগে, একমাত্র প্রশাসন দিয়ে আপনি করতে পারবেন না, না হলে কিন্তু ভালো নির্বাচন করা যাবে না। একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, যেটা মানে আপনার প্রশংসিত হবে। বাংলাদেশকে তো গণতন্ত্রের ট্র্যাকে ফিরে যেতে হবে, তো কাজেই সেই জায়গায় যাতে ফিরে যেতে না পারে আওয়ামী লীগ সেটাই চায়। সেই জন্য তারা এই সুযোগটা যদি তারা কোনোভাবে দিয়ে দেয়, নিজেদের ভুলে হোক বা তাদের মানে নানা কর্মকাণ্ড, তাহলে কিন্তু এই সুযোগটা কিন্তু তারা গ্রহণ করবে। আমি এই পয়েন্টটা এই জন্য ফোকাস করছি, না হলে কিন্তু আপনার যত আলোচনাই করেন না কেন তখন কিন্তু বাংলাদেশ আবার নানা ধরনের ঝামেলার সম্মুখীন হবে, গণতন্ত্রের পথ ব্যাহত হবে, অর্থনৈতিক পথ যে নষ্ট হয়েছে সেটাও আপনার সুদূর পরা হতে হবে। কাজেই আজকে যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তাদেরকেও কিন্তু মানে একটু স্পেস দেওয়া দরকার আছে রাজনৈতিক দলগুলোর, এবং এই জায়গায় একটু করার দরকার আছে। একবার আপনি একটা কথা, একটা দ্রুত নির্বাচন হয়ে গেলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে না। কিন্তু একটা মনে করেন হলো একটা সরকারি দল হলো, বিরোধী, দেখবেন যে এর পরের দিন থেকে আন্দোলন শুরু হয়েছে আবার। কাজেই কিছু সংস্কার এই গভর্নমেন্ট করে যাওয়া উচিত, যেগুলা অনেক রাজনৈতিক দলের পক্ষে করা অনেক দীর্ঘদিন লাগতে পারে, ওনাদের পক্ষে সম্ভব এখন যারা আছে করে দিলে তাদের জন্য ভালো হবে। আর মনে করেন যে সংস্কার এবং ওনাদের পক্ষে নির্বাচন করা সম্ভব। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে শেষ দুটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাই। আজকের পত্রিকায় দেখলাম টাকার বস্তা সহ এলজিআরডি নির্বাহী প্রকৌশলী ধরা। এটি টাকার বস্তার প্রশ্ন না, এটি কে ধরা পড়েছেন সেই প্রশ্নও না। আমরা তো সংস্কারের কথা বলছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। দুর্নীতি কি আসলে কমেছে কিনা বাংলাদেশে? না, একটা জিনিস কি, মানে 5ই আগস্টের পর বাংলাদেশের দুর্নীতি অনেকাংশে কমে গেছে বলে আমার ধারণা, যদি কোনো স্ট্যাটিস্টিক্স নেই। দুর্নীতি আছে, দুর্নীতি তো একদিনে চলে যাবে না। এখন দেখেন ব্যাংক লুটপাট হচ্ছে না। প্রফেসর ইউনূস সাহেবের উনি তো কোনো লুটপাট করেন না, উনি কোনো আপনার টাকা পাচার করেন না, উনি বরং টাকা ফেরত আনার জন্য চাষ। এটা কিন্তু সবাই মানুষ কিন্তু এটা জানে, বাংলাদেশ এটা বিশ্বাস করে। এটা একটা বড় ব্যাপার যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনার এই যে টাকা ধরা পড়েছে, এরকম শুধু একটা, এখানে হয়তো টাকার পরিমাণ বেশি না, কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়েছে, এরকম অনেক কাহিনী কিন্তু আপনি এর মধ্যে দেখেছেন।
বাংলাদেশে তো কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনার অলরেডি বাংলাদেশের ভিতরেও অনেক টাকা আছে এবং এই টাকাগুলি বিভিন্ন অন্তর্ঘাতমূলক বিভিন্ন ঘটনার ব্যক্তি পর্যায়ে দুর্নীতি তো কমছে না, প্রাতিষ্ঠানিক দুর্নীতিও কমেছে কিনা সেটিও না। সেটার জন্য তো আমি মনে করি আপনাকে একটা সময় দিতে হবে, কারণ যারা দুর্নীতি করে, বাংলাদেশটা তো সোশ্যাল ফেব্রিক্সটা নষ্ট হয়ে গেছে। আপনার প্রশাসনে দুর্নীতি করেছে, তারপরে পুলিশে করে, আরও অন্যান্য জায়গায় করে, আমি এত বিস্তারিত যাচ্ছি না। কিন্তু এই জায়গাগুলো আপনার মানুষগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই। কিন্তু এই যে একটা সামাজিক মূল্যবোধের ব্যাপার থাকে, একটা ধর্মীয় মূল্যবোধের ব্যাপার থাকে। আমরা যে রমজান পালন করছি, কিন্তু রমজানের যে শুধু উপাস থাকা নয়, এটার যে অন্য শিক্ষাও আছে, অন্য দিকে সেটা তো আমরা করি না। সেই জায়গাগুলি যদি ঠিক না করেন, দুর্নীতি তো চলতেই থাকবে। কিন্তু দুর্নীতি আপনি 0%-এ নামাইতে না পারলেও দুর্নীতিকে একটা সহনীয় মাত্রায় আনা করলেও এটা ভালো। এবং দুর্নীতি কিন্তু আমেরিকাতেও আছে, দুর্নীতি কিন্তু পৃথিবীর বহু দেশে আছে। কিন্তু আমরা যে দুর্নীতি গত 16 বছর প্রত্যক্ষ করেছি, সেটা তো শুধু দুর্নীতি বললে ভুল হবে, সেটা তো দুর্নীতির একটা এখানে স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেটা তো বাংলাদেশ এফোর্ড করতে পারে না, সেটা বাংলাদেশের জনগণ এফোর্ড করতে পারে না। কাজে এই জায়গাগুলো ঠিক করতে হলে সর্ব ব্যাপারে যারা 5ই অগাস্টের গণ অভ্যর্থনের স্টেকহোল্ডার আছে, তাদেরকে কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে হোক ঐক্যমতে আসতে হবে। তাহলে সংস্কার, নির্বাচন, দুর্নীতির বিরোধী যে চলছে, যে আপনার ড্রাইভ চলছে, সব কিছুর, এবং যারা আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী যারা দেশপ্রেমিক বলা হয়, তারা নিশ্চয়ই 5ই অগস্টে তাদের একটা বড় ভূমিকা ছিল, এটা আমরা সবাই জানি। সবাই মিলেই কিন্তু বাংলাদেশ। তো কাজে সেই জায়গায় যদি যেতে পারলেই কিন্তু দুর্নীতিবাজরা আস্তে আস্তে কিন্তু আপনার নির্মূল হবে। অনেক ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আপনার কাছে জানতে চাই, অনেকগুলো বিষয় এসেছে, সেখানে যদি প্রথমেই দুর্নীতির কথাও বলি কিংবা রাজনৈতিক ঐক্যমতের কথাও বলি। নতুন যে রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি, তাদের অনেক বিষয় নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে কথা বলছে, বিশেষত তাদের অর্থের যোগান কোত্থেকে আসছে, তারা কেন হেলিকপ্টারে ঘোরাঘুরি করে, সেই অর্থের যোগানও কারা দেয়। কি বলবেন, দুর্নীতির কোনো বিষয় আছে কিনা? এখানে এক কথাতে আবার বলছি যে উত্তর দেওয়াটা কঠিন। দুর্নীতির বিষয়টা আসলে যে এটা এমনভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে যেটা আমরা আসলে কোনো অপরাধী হয়তো কেউ মনে করি না। আপনি কি আজ পর্যন্ত কোথাও দেখেছেন কোনো বাজারে লেখা যে আপনি যদি দুর্নীতিবাজ হন এই বাজারে ঢুকবেন না? কোনো একটা শাড়ির দোকান, স্বর্ণের দোকানে কোনোদিন লেখা পাওয়া যাবে? আমি বড় বড় অফিসে দেখেছি এই অফিস দুর্নীতি মুক্ত, ওখানে সবচেয়ে বেশি কিন্তু ওখানেও টাকা দিয়ে আসতে হয়, সবচেয়ে বেশি দুর্নীতি হয় ওখানে। কিংবা জন্য শিশু খাদ্যের মধ্যে কি কোনোদিন আপনি লেখা পাবেন যে সংবিধানবদ্ধ যেরকম সতর্কীকরণ সিগারেটের প্যাকেটে আছে যে এটা ক্যান্সার হয়, যে আপনি যদি দুর্নীতির টাকা হয় তাহলে এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানের জন্য শিশু খাদ্য কিনবেন না। সামাজিকভাবে কোনো স্ত্রী তার যে চাহিদা সেটার ক্ষেত্রে তার হাজব্যান্ডকে কখনো কি বলে যে তোমার ঘুষের টাকা আমি কিছু কিনবো না, আমাকে কিনে দিও না? তো স্বাভাবিকভাবে হয়েছে কি, সামাজিকভাবে আমরা কেউ বলে যে এটা তো চা পানি খাওয়ার টাকা, কেউ মনে করে যে এখানে একটু ওনাকে সাহায্য করেছি, উনিও আমাকে একটু সাহায্য করলেন। কেউ আবার অন্যভাবে এটাকে ওই মাদ্রাসা করে, একটা এনজিও করে, মাদ্রাসা করে, সেখানে টাকা নেয়। তো ওইটার আবার পরিচালনার দায়িত্ব হলো ছেলে মেয়ে বা ভাই বোন কারণ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। এই যে সূচনা ফাউন্ডেশন একটা উদাহরণ, দুর্নীতি হচ্ছে না, কিন্তু সূচনা ফাউন্ডেশনে কত টাকা কে দিয়েছে, কেন দিয়েছে, আজকে খোঁজ করলে দেখা যাবে যে একটা সুন্দর কৌশলে কিন্তু দুর্নীতিগুলো হচ্ছে। এইভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি ঢুকে গেছে, তখন সেখানে রমজান মাস আর কোরবানি ঈদ এগুলো দিয়ে আসলে রাজনৈতিক দল এগুলো আলাদা করা যাবে না, কঠিন। কারণ হচ্ছে যে তার অভ্যাসটা তো নষ্ট হয়ে গেছে, এক। আর 2 নম্বর যেটা আপনি বললেন যে রাজনৈতিক দল নতুন যারা হয়েছে, এটা বাংলাদেশের প্রচলিত বা পুরনো রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি না, তাদের কাছে আর তারা নিজেদের মধ্যে সংস্কার করবে কিনা সেটি আমরা জানি না। করবে না, করলে আসলে তার অস্তিত্বই হারিয়ে যাবে। এটা আসলে তো ওই ইউটোপিয়া বা আদর্শ রাষ্ট্রও হবে না, আদর্শ রাজনৈতিক দলও হবে না। রাজনৈতিক দলগুলোর মাসল দরকার, টাকা দরকার, এটা ছাড়া এটা তো পশ্চিমা বিশ্বের সাথে যদি আমরা তুলনা করি যে এখানে ফান্ডিং করবে, হ্যাঁ এখানে ফান্ডিং কারা করে সেটার জন্য যে দৃঢ়তা দরকার সেটা জামাতে ইসলামের আছে। জামাতে ইসলামের প্রতিটা কর্মীর পর্যায় থেকে যারা আছে, আমি মধ্যপ্রাচ্যে ছিলাম, আপনি অবিশ্বাস্য, সেখানে রাজতন্ত্র রাজনীতি করা টোটালি নিষিদ্ধ, কিন্তু সেখানেও কিন্তু একেবারে অনেক কার্যক্রম চলে এবং সেখান থেকে ফান্ড আসে, একেবারে আমার প্রত্যক্ষ, আমি এটা সাক্ষী। তো এরকমভাবে যেই
ক্যাডার ভিত্তিক যে সংগঠন বা যে ধর্মীয় যে সংগঠনগুলো আছে তাদের হিসাব যদি বাদ দেন, তাহলে অন্যান্য কোনো রাজনৈতিক দলের পক্ষে অন্যের কাছ থেকে চাঁদা না নিয়ে রাজনীতি করা সম্ভব না। এটা একেবারে কঠিন চাঁদা নেওয়া বাস্তবতা। হচ্ছে, তার বিপরীতে তাদেরকে কি দেওয়া হচ্ছে? কেউ প্রতিশ্রুতি দিচ্ছে, কেউ তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ রেখেছে, কেউ তাদের বিরুদ্ধে আন্দোলন করা বন্ধ রেখেছে, কেউ হয়তো তাদের প্রভাব দিয়ে তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করতে চায় তাদেরকে ভয় দেখাচ্ছে। বিভিন্ন ধরনের সমীকরণ আছে। একটা শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলে ওই এলাকার মধ্যে কিন্তু অনেক ধরনের মানুষকে ম্যানেজ করতে হয়। এই সামান্য একটা গার্মেন্টস যে সেক্টরগুলো আছে, এই গার্মেন্টস সেক্টরের মধ্যে কেউ ঝুট নিচ্ছে, কেউ ওখানে শ্রমিকদের খাবার সরবরাহ করছে, কেউ সেখানে নানা ধরনের যে শ্রমিকদের যে অসন্তোষ হয় তাদেরকে মাসল পাওয়ার দিয়ে তাদেরকে কন্ট্রোল করছে। আবার ভিতরে যখন অন্যায় অবিচার হয় বা কোনো ওভারটাইমের টাকা দিতে দেরি হচ্ছে, বেতন দিতে দেরি হচ্ছে, যেই মুভটা হয় সেটা কন্ট্রোল করার জন্য আবার আরেকটা মাসল পার্টি চলে আসে। তো এই ধরনের অনেকগুলো কাজের জন্য শিল্পপতিদের এই রাজনীতিবিদদের দরকার এবং তাদের মাসল পাওয়ারটাকে দরকার। অনেকগুলো সমীকরণ রয়েছে। একেবারে শেষ প্রশ্ন, আর জাতীয় দৈনিকে দেখলাম যে বিচার বিভাগের উপর মানুষের আস্থা আসেনি, আস্থা নেই, এমনটি শিরোনাম হয়েছে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে। এটা তো আসলে একেবারে আসছে না কেন? আসছে না, এক কথা যদি উত্তর দেই, এদেশে আমরা এমন এক বিচারক পেয়েছি যিনি কলাপাতায় শুয়েছিলেন বর্ডারে, এমন বিচারক পেয়েছি যিনি পালিয়ে গেছেন যান বাঁচানোর জন্য, এমন বিচারক পেয়েছি যিনি প্রকাশ্যে বলেছেন যে আমি দলীয় রাজনীতির ভিত্তিতে বিচারক হয়েছি। সুতরাং এটা যখন বিচারকরা প্রতিষ্ঠিত করে গেছেন, 1 বছর 2 বছরের না, যুগের মানে 1 ডিকেড প্লাস, 1 যুগ আরও বেশি সময় ধরে যখন বিচারকরা প্রকাশ্যে এইভাবে বলে গেছেন, তাদের লজ্জাও লাগে না সাগর রুনির হত্যাকাণ্ডের টাইম এক্সটেনশন করতে, তাদের লজ্জা লাগে না বাংলাদেশ ব্যাংকের এই যে রিপোর্টটা জমা দেওয়ার জন্য টাইম দিতে। এরকম নির্লজ্জ যখন হয়ে যায় বিচারকরা, তাদের প্রতি আস্থা আমরা কি করে রাখবো? এটা তো আসলে খুবই, আমাদের আগে বিচারকরা ছিল, আমি আমার একটা লেখায়ও লিখেছি, আমরা ছোটবেলায় যে বিচারকের বাড়ি ছিল সেই বাড়ির দিকে তাকাতেও ভয় পেতাম। আমাদের গুরুজনরা সেটাই বলেছিল, এটা বিচারকের বাড়ি, ঠিক হয়ে বসো। আমরা প্রত্যাশা করি এই জায়গা থেকে আমরা ফেরত যেতে পারবো আমাদের প্রত্যাশিত জায়গায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আলোচনাটি শুরু করেছিলাম রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। আমরা চাই, আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও এটি প্রত্যাশা, যে রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে ফিরে যাক, তারা সেখানে নিরাপদ থাক, তাদের অধিকার ফিরে পাক, এবং বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের সরকারের উপর যে রোহিঙ্গাদের বোঝাটি রয়েছে সেটি কমে আসুক। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।